আসসালামু আলাইকুম, এটা আমাদের হেপাটোলজির প্রেজেন্টিং সিমটম রিলেটেড সেকেন্ড ভিডিও অ্যান্ড উইল ট্রাই টু টক অ্যাবাউট অ্যাসাইটিস হিয়ার। অ্যাসাইটিস জিনিসটা হচ্ছে অ্যাবনর্মাল ফ্লুইড অ্যাকুমুলেশন ইন পেরিটোনিয়াল ক্যাভিটি, আর এটা হচ্ছে সিমটোমেটিক হয় যদি 1 লিটারের বেশি ফ্লুইড অ্যাকুমুলেশন হয়। প্যাথোজেনেসিসটা কি? এটা আসলে সিরোসিসের কনটেক্সটে আমরা আলোচনা করতেছি, কারণ সিরোসিস ইজ দ্য সিঙ্গল মোস্ট কমন কজ অফ অ্যাসাইটিস ইন কনটেক্সট অফ বাংলাদেশ। তো সিরোসিসে যে জিনিসটা হয়, এখানে লিভারে শ্রাঙ্কেন হয়ে যায় লিভারটা এবং ফাইব্রোসিস হয়, এবং লিভারের মধ্যে যে সাইনোসয়েডস আছে, এই সাইনোসয়েডসগুলি হচ্ছে কম্প্রেসড হয় এই ফাইব্রোসিসের জন্য। এখন এই সাইনোসয়েডাল কম্প্রেশনের জন্য সাইনোসয়েড আসলে কোথা থেকে আসে? এই পোর্টাল ভেইন থেকে আসে, যেটা হচ্ছে স্প্লিনিক ভেইন অ্যান্ড মিজেন্টেরিক ভেইনের কম্বিনেশনে ফর্মড হয়, এবং এটা হচ্ছে বের হয় এই হেপাটিক ভেইন থেকে। সো এইটা মোটামুটি তো আমাদের পোর্টাল সিস্টেমটা। এখন এইখানে যদি কম্প্রেশন হয় ভিতরের ইসে, সো এখানে ফাংশনালি ব্লাড ফ্লো কনজেস্টেড হয়ে যাচ্ছে, এখানে বের হইতে পারতেছে না। সো এইখানে হচ্ছে একটা পোর্টাল হাইপারটেনশন ডেভেলপ করতেছে। এই পোর্টাল হাইপারটেনশনের জন্য রিফ্লেক্সিভলি, যেহেতু এখানে হাইপারটেনশন হচ্ছে, মানে হচ্ছে আমাদের আর্টেরিয়াল সিস্টেম মনে করে এখানে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সটা বেশি, সো তারা তার জায়গা থেকে হাইপারটেনশন কারেকশনের জন্য এই স্প্ল্যাঙ্কনিং ভ্যাসকুলেচারটা রিল্যাক্স করাতে চায়। সো এটা হচ্ছে একটা নাইট্রিক অক্সাইড মেডিয়েটেড রিফ্লেক্সিভ স্প্ল্যাঙ্কনিক ভেসোডাইলেশন করতেছে এই পোর্টাল হাইপারটেনশনটা, যার কারণে এই ভেসোডাইলেশনের কারণে এফেক্টিভ সার্কুলেটিং ভলিউমটা কমে যায়, কারণ এখানে ব্লাডটা একটা পুলিং হয় সাম টাইপ অফ, সো আন্ডারফিল্ড সার্কুলেশন হয়, কারণ এফেক্টিভ সার্কুলেটিং ব্লাড ভলিউমটা কম। তো এই ক্ষেত্রে এটার জন্য যেটা হয়, যেহেতু আমাদের ব্লাড ভলিউমটা কম, সেহেতু হচ্ছে আমাদের রেনাল ব্লাড পারফিউশন কমে যাইতেছে, দেন হচ্ছে অ্যাট দ্য সেম টাইম রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন অ্যাক্টিভেশন হইতেছে, দেন হচ্ছে এডিএইচ অ্যাক্টিভেশন হইতেছে, কারণ হচ্ছে সব কিছুই আসলে কিডনি রিলেটেড, কিডনি পারফিউশন কম হওয়ার কারণে। তো এর জন্য আলটিমেটলি ওয়াটার রিটেনশন হইতেছে, এবং এই যে রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন অ্যাক্সিসটা আমি যদি একটু ভেঙে বলি, এখানে অ্যাঞ্জিওটেনসিন 2 একটা জিনিস আছে। এ হচ্ছে একে তো নিজে ভেজোকনস্ট্রিক্টর হিসেবে কাজ করে, সে হচ্ছে নিজে সল্ট অ্যান্ড ওয়াটার রিটেনশন করতে হেল্প করে, এবং হচ্ছে অ্যালডোস্টেরনকে অ্যাক্টিভেট করে। অ্যালডোস্টেরন অ্যাক্টিভেশনের মাধ্যমে হচ্ছে সল্ট ওয়াটার রিটেনশনটা আরও ফ্যাসিলিটেটেড হয়। সরি, অ্যাঞ্জিওটেনসিন 2 আসলে ভেজোকনস্ট্রিক্টর হিসেবে কাজ করে বিপি মেনটেনে, এখানে ডাইরেক্টলি আই গেস সল্ট ওয়াটার রিটেনশনে সেরকম ভূমিকা নাই। অ্যালডোস্টেরনটা সল্ট ওয়াটার রিটেনশনে হেল্প করতেছে, এটা একটা পয়েন্ট টু কিপ ইন মাইন্ড, কারণ আরেকটা অ্যালডোস্টেরন রিলেটেড প্যাথোলজি আছে, আমাদের লিভার হচ্ছে অ্যালডোস্টেরনকে মেটাবোলাইজ করে ভেঙে ফেলে, যেন এক্সেসিভ অ্যালডোস্টেরন না থাকে, এক্সেসিভ যেন ওয়াটার অ্যান্ড সল্ট রিটেনশন না হয়। বাট লিভার যেহেতু এখানে ডিজিজড, সিরোসিস হয়েছে, অ্যালডোস্টেরন মেটাবলিজম কমে যাচ্ছে, সো এখানে এক্সেসিভ অ্যামাউন্ট অফ অ্যালডোস্টেরন হয়ে গেছে। একে তো হচ্ছে ব্লাড সার্কুলেটিং ব্লাড ভলিউম কমে জন্য অ্যালডোস্টেরন বাড়তেছে, আবার অ্যাট দ্য সেম টাইম অ্যালডোস্টেরন মেটাবলিজম কমে যাচ্ছে, হাফ লাইফ অনেক বেড়ে গেছে, সো এটা অনেক বেশি কাজ করতেছে, সল্ট ওয়াটার রিটেনশনটা আরও বেশি বেড়ে গেছে। আচ্ছা, এবার আমরা পোর্টাল হাইপারটেনশনে ফিরে যাই। তো স্প্ল্যাঙ্কনিক ভেজোডাইলেশন থেকে গেল, আর পোর্টাল হাইপারটেনশন নিজে এখানে একটা হাইপারটেনশন হইতেছে, সো এখানে একটা হাইড্রোস্ট্যাটিক প্রেশার, ফিলিং প্রেশারটা বেশি, সো এখানে হচ্ছে এরকম বেশি প্রেশার হওয়ার কারণে ফ্লুইডটা বের করে দেয় এখান থেকে, সো তারা বেশি বেশি ফ্লুইড বের করে দেওয়ার কারণে ফ্লুইড ট্রানজিউডেশন হচ্ছে, সেটা হচ্ছে আলটিমেটলি অ্যাসাইটিসে কন্ট্রিবিউট করে। এখন হচ্ছে একটা আলাদা সাইডে যায়, লিভারের ফাংশনের দিকে যায়। সিরোসিস হয়েছে, একে তো অ্যালডোস্টেরন মেটাবোলাইজ করতে পারতেছে না, আবার হচ্ছে তারা সিনথেটিক ফাংশনটাও কমে যাচ্ছে, তা অ্যালবুমিন সিনথেসাইজ করতে পারতেছে না। অ্যালবুমিন কম থাকার কারণে আমাদের হাইড্রোস্ট্যাটিক প্রেশার এবং কলয়েডাল অসমোটিক প্রেশারের যে ব্যালেন্সটা ডিসরাপ্টেড হয়ে যাচ্ছে, অনেক বেশি রিলেটিভ ইনক্রিজ অফ হাইড্রোস্ট্যাটিক প্রেশার দেখা দিচ্ছে, কারণ হচ্ছে কলয়েডাল অসমোটিক প্রেশার যে একটা টেনে নেওয়ার যে ক্ষমতাটা, সেটা কমে যাচ্ছে। সো কলয়েডাল অসমোটিক প্রেশার কম, সেটার জন্য ফ্লুইড ট্রানজিউডেশন হচ্ছে, সেটার জন্য অ্যাসাইটিসটা ফার্দার আর কি ডেভেলপ হচ্ছে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এই অবস্ট্রাকশনের জন্য আমাদের লিম্ফ ফর্মেশনটা এক্সিড করে লিম্ফ রিটার্ন, এই লিম্ফের ফর্মেশন বাড়ার কারণেও অ্যাসাইটিস ডেভেলপ করতেছে। সো এই সবগুলো আলাদা আলাদা প্যাথোলজি, আমরা যদি প্যাথোলজির কথা চিন্তা করি, এক হচ্ছে আমাদের সিনথেটিক ফাংশন কমতেছে, অ্যালবুমিন কম পোর্টাল হাইপারটেনশনের জন্য, তারপর হচ্ছে অ্যালডোস্টেরন মেটাবলিজম কমছে এর জন্য, বা লিম্ফ ফর্মেশন কমতেছে এর জন্য, 4-5টা মেকানিজমে এরকম সল্ট ওয়াটার রিটেনশন হয়ে অ্যাসাইটিস হচ্ছে। প্যাথোজেনেসিসের পর হচ্ছে কী কজে আসলে অ্যাসাইটিস ডেভেলপ করতেছে। কিছু আছে কমন কজ, কিছু আছে আদার কজ, কিছু আছে রেয়ার কজ। এখন কমন কজের মধ্যে আমরা যেটা আলোচনা করলাম যে কনটেক্সটে, সিরোসিস হচ্ছে ট্রানজিউডেটিভ, মানে হচ্ছে প্রোটিন পোর্ট যে ট্রানজিউডেটিভ অ্যাসাইটিসের একটা অন্যতম ইম্পর্টেন্ট কারণ। ট্রানজিউডেটিভটা ডিফাইন করে হচ্ছে SAAG নামের একটা জিনিস দিয়ে, সেটা হচ্ছে সেরাম অ্যাসাইটিক অ্যালবুমিন গ্রেডিয়েন্ট,
মানে হচ্ছে সেরামে অ্যালবুমিন কতটুকু এবং হচ্ছে অ্যাসাইটিক ফ্লুইডে অ্যালবুমিন কতটুকু, এটার একটা রেশিও। যদি সেরামে অ্যালবুমিন বেশি থাকে তাহলে হচ্ছে আমাদের অ্যাসাইটিক ফ্লুইডটা প্রোটিন পোর, আর যদি অ্যাসাইটিক ফ্লুইডে প্রচুর অ্যালবুমিন থাকে তাহলে এটা হচ্ছে প্রোটিন রিচ। সো ট্রানজিউডেটিভ মানে প্রোটিন পোর যদি হয় সেক্ষেত্রে তাদের হাই এসএএজি হয়, মানে 1.1 গ্রাম পার ডেসিলিটারের বেশি হয়। আর লো এসএএজি হচ্ছে এক্সিউডেটিভ অ্যাসাইটিসের ইন্ডিকেটিভ। আচ্ছা, তো সিরোসিস ছাড়া হচ্ছে অন্য অন্য কজে হতে পারে লাইক কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ার, কারণ হচ্ছে এটাও অনেকটা সিমিলার এটার সাথে, সিরোসিসের সাথে। তো সিরোসিসে তো এখানে একটা ফাংশনাল পোর্টাল হাইপারটেনশন হয়েছিল, তো এই কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ারে এরকম একটা পোর্টাল হাইপারটেনশন হবে। লাইক এটা যদি আমাদের হার্ট হয়, এটা যদি আমাদের লিভার হয়, এখানে হার্ট ফেলিয়ার হওয়ার কারণে এখানে হার্ট পাম্প হইতেছে না, এখানে একটা ফাংশনাল অবস্ট্রাকশন হইতেছে। সো এইখানে এখন ব্লাডের পুলিং হইতেছে, এখানে হচ্ছে এটা জমা হইতেছে, এখানে পোর্টাল ভেনেও জমা হইতেছে। সো এখানে ওভারঅল একটা ব্লাড পুলিংয়ের জন্য হবে, পোর্টাল হাইপারটেনশন হবে, সেখান থেকে অ্যাসাইটিস ডেভেলপ করবে। আর এছাড়া কমন কজের মধ্যে হচ্ছে ম্যালিগনেন্সি, হেপাটিক ম্যালিগনেন্সি, পেরিটোনিয়াল ম্যালিগনেন্সি, এগুলি হচ্ছে এক্সিউডেটিভ লেশন। অন্য অন্য কজের মধ্যে হচ্ছে হেপাটিক ভেইন অক্লুশন, এটা হইতেছে ওই পোর্টাল হাইপারটেনশনই হইতেছে। এখানে হচ্ছে তো হার্ট ফেলিয়ার বলছিল, এখানে হচ্ছে এই পোর্টাল ভেইনে একটা থ্রম্বোসিস হলো। তারপর হচ্ছে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, প্রোটিন লুজিং এন্টেরোপ্যাথি, তারপর হচ্ছে ম্যালনারিশমেন্ট, লিম্ফ্যাটিক অবস্ট্রাকশন, দেন হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম। এইগুলির ক্ষেত্রে যেটা সবগুলির ক্ষেত্রে হচ্ছে সেরাম অ্যালবুমিন কমে যাচ্ছে। সো সেরাম অ্যালবুমিন কমে গেলে হচ্ছে রিলেটিভলি আমাদের অ্যাসাইটিক অ্যালবুমিনটা বেশি থাকবে আর কি। সো এই ক্ষেত্রে হচ্ছে জন্য মানে এখানে ইনফ্ল্যামেশন না হইলেও বলা যায়, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস তো ইনফ্ল্যামেশন অবশ্যই, বাট এইগুলোর ক্ষেত্রে বলা যায় যে এসএএজিটা হাই থাকবে। এবং অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস এবং টিবির ক্ষেত্রে হচ্ছে এসএএজিটা ইনফ্ল্যামেশনের জন্য হাই থাকবে। কি বলতেছি, এগুলোর জন্য তো এসএএজি লো থাকবে, মানে হচ্ছে এক্সিউডেটিভ থাকবে, এসএএজিটা লো থাকবে। আর আচ্ছা, হেপাটিক অক্লুশনের কজগুলি মেনশন করতে মনে নেই। একটা হচ্ছে বার্ট-চিয়ারি সিনড্রোম, এটা জাস্ট হেপাটিক ভেইনের থ্রোম্বোসিস। আর হচ্ছে সাইনোসাইডাল অবস্ট্রাকশন সিনড্রোম, যে হেপাটিক যে সাইনোসয়েড আছে ইন্ট্রাহেপাটিক, এগুলোতে হচ্ছে কোনো কারণে অবস্ট্রাকশন হলে এই হেপাটিক ভেইন অক্লুশন আর কি ফাংশনালি হচ্ছে। এছাড়া হচ্ছে কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস একটা রেয়ার কজ, এটা হচ্ছে আমাদের ট্রানজিউডেটিভ কজ। এছাড়া হাইপোথাইরয়েডিজম, এটা হচ্ছে এক্সিউডেটিভ কজ। মিক্স সিনড্রোম হচ্ছে রাইট সাইডেড প্লুরাল ইফিউশন প্লাস মাইনাস অ্যাসাইটিস, এবং হচ্ছে একটা ওভারিয়ান ফাইব্রোমা থাকবে, এই যদি ট্রায়াডটা থাকে, প্লুরাল ইফিউশন, অ্যাসাইটিস, ওভারিয়ান ফাইব্রোমা, এটাকেই বলে হচ্ছে মিক্স সিনড্রোম। তো এই ক্ষেত্রেও আমাদের কি বলছিলাম, লো এসএএজি থাকবে। এই আমাদের কজেস। তো কজেসটা জানার একটা উদ্দেশ্য আছে, আমরা এই যে হাই এসএএজি এবং লো এসএএজি দিয়ে ভাগ করলাম, এটা আমরা যখন অ্যাসাইটিক ফ্লুইডটা করবো, অ্যানালাইজ করব, তখন হচ্ছে এটা প্রোটিন কন্টেন্ট দেখে আমরা বুঝতে পারবো যে আসলে এটিওলজিটা কী। এটা একটা এটিওলজি ফাইন্ড আউট করার কারণ অ্যাসাইটিস নিজে তো রোগ না, এটা তো একটা কন্ডিশন। সো এই অ্যাসাইটিস ফ্লুইড অ্যানালাইসিস দিয়ে আমরা ডিফারেন্সিয়ালস বের করতে আমাদের জন্য সুবিধাজনক হবে। এরপর আমরা চলে আসি ইনভেস্টিগেশন দুইটা মেনলি, একটা হচ্ছে অ্যাসাইটিক ফ্লুইডের অ্যানালাইসিস, যেটা হচ্ছে প্যারাসিন্থেসিস ইউএসজি গাইডেড প্যারাসিন্থেসিস দিয়ে করে, আরেকটা হচ্ছে আলট্রাসোনোগ্রাম ইটসেলফ। এখানে ফ্লুইড যদি লো লেভেলসে থাকে, মানে ক্লিনিক্যালি আনডিটেক্টেড হলেও আলট্রাসোনোগ্রামে ডিটেকশন হবে। এখন হচ্ছে আমরা অ্যাসাইটিক ফ্লুইড অ্যানালাইসিসে কী কী জিনিস দেখি। নাম্বার 1 হচ্ছে অ্যাপিয়ারেন্স অফ অ্যাসাইটিক ফ্লুইড। যদি সিরোসিস হয়, সিরোসিসে হচ্ছে আমাদের ক্লিয়ার স্ট্র কালার্ড বা লাইট গ্রিন অ্যাসাইটিক ফ্লুইড হবে। ম্যালিগনেন্সিতে হচ্ছে ব্লাডি থাকবে, কারণ নিওএনজিওজেনেসিস হয়, নিওভাস্কুলারাইজেশন, এখানে ব্লাড ভেসেলস রাপচারের মানে হেমোরেজের টেন্ডেন্সি বেশি থাকে, সো ব্লাডি হতে পারে। ইনফেকশনে হচ্ছে একটু ক্লাউডি, একটা টার্বিডিটি থাকে, ব্যাকটেরিয়া অ্যান্ড নর্মাল টিস্যু নেক্রোটিক ডেব্রি মিক্স থাকে, সো একটা ঘোলাটে ভাব থাকে। বিলিয়ারি কমিউনিকেশনের জন্য যদি প্রবলেম হয় সেক্ষেত্রে হচ্ছে বাইল স্টেইন থাকে, বাইল স্টেইন অ্যাসাইটিক ফ্লুইড। আর যদি লিম্ফ্যাটিক অবস্ট্রাকশনের জন্য হয় তখন হচ্ছে কাইলাস বা মিল্কি হোয়াইট, দুধের মতো সাদা অ্যাসাইটিক ফ্লুইড থাকে। এরপরে হচ্ছে আমরা যে ইনফরমেশন পাই এসএএজি, এটা নিয়ে আমরা বিস্তারিত আগে বলে ফেলছি। এর সঙ্গে রিলেটেড হচ্ছে টোটাল প্রোটিন কন্টেন্ট এবং টোটাল অ্যালবুমিন কন্টেন্ট অফ অ্যাসাইটিক ফ্লুইড। যদি টোটাল প্রোটিন কন্টেন্ট বেশি থাকে, এসএএজির সঙ্গে সিমিলার আর কি, এটা হচ্ছে এক্সিউডেটিভ ইন্ডিকেট করে। সো ইনফেকশাস কজ হতে পারে লাইক টিবি বা ক্যান্সার, ম্যালিগনেন্সি হতে পারে, কোনো প্যানক্রিয়াটিক কজ যেরকম অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে আমরা এক্সিউডেটিভ দেখছিলাম,
তারপর হচ্ছে হাইপোথাইরয়েডিজম একটা রেয়ার কজ। প্যানক্রিয়াটিক অ্যাসাইটিসের আরেকটা ইন্ডিকেটর হচ্ছে অ্যামাইলেজ লেভেলস যদি 1000-এর বেশি হয় সেক্ষেত্রে এটা প্যানক্রিয়াটিক অ্যাসাইটিস। এরপরে হচ্ছে আমরা গ্লুকোজ লেভেলটা দেখি, অ্যামাইলেজের পর গ্লুকোজ ইন অ্যাসাইটিক ফ্লুইড, এটা যদি কম হয় তখন হচ্ছে একটা ব্যাকটেরিয়াল এটিওলজি আমরা বুঝতে পারি যে এখানে ব্যাকটেরিয়া গ্লুকোজ খায় ফেলছে, এর জন্য টিউবারক্লোসিস ইন্ডিকেট করতে পারে, ম্যালিগনেন্সি ইন্ডিকেট করতে পারে। তারপর হচ্ছে এখানে আমরা সাইটোলজি করে দেখি অ্যাসাইটিক ফ্লুইডের, এখানে কোনো অ্যাবনর্মাল সেলস পাওয়া যাচ্ছে কিনা, কোনো ম্যালিগনেন্ট সেলস পাওয়া যাচ্ছে কিনা। এটা হচ্ছে লো সেন্সিটিভিটি হলেও ম্যালিগনেন্সির জন্য মানে সাপোর্টিং এভিডেন্স আর কি। সাইটোলজি ছাড়া হচ্ছে আমরা এখন ব্লাড কাউন্ট করে দেখতে পারি ডাব্লিউবিসি কাউন্ট যদি বেশি থাকে ইনফেকশাস অরিজিনের কারণে হচ্ছে এটা বোঝা যেতে পারে, এবং যদি 250 10⁶/লিটার থাকে সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস ইন্ডিকেট করে, স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস। এটা কনফার্মেশনের জন্য ল্যাপারোস্কোপি করতে হয়। এবং হচ্ছে যদি এরকম ডাব্লিউবিসি কাউন্টে এলিভেটেড থাকে এবং পলিমরফোনিউক্লিয়ার ডাব্লিউবিসি মানে নিউট্রোফিল যদি বেশি থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা ব্যাকটেরিয়াটা কি এটার জন্য মাইক্রোস্কোপে এবং কালচারাল সেন্সিটিভিটি করে থাকি। এছাড়া কাইলাস অ্যাসাইটিস যেটা, সেটার জন্য হচ্ছে টিএজি লেভেলটা চেক করা হয়। এটা যদি বেশি থাকে 110 mg/ডেসিলিটারের যদি বেশি থাকে সেটা হচ্ছে ডায়াগনোস্টিক অফ কাইলাস অ্যাসাইটিস। তো এই আমাদের অ্যাসাইটিসের জন্য অনেক আছে ইম্পর্টেন্স আমি দেখি গুণে 1 2 3 4 5 6 7 8 9টা জিনিস আমরা দেখতে পাই অ্যাসাইটিস থেকে, অ্যাসাইটিক ফ্লুইড থেকে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট। মূলত হচ্ছে আমি এখানে এটা লিখি নাই, বাট প্রথম কথা আন্ডারলাইং কজ যেটা সেটা ট্রিট কজ। আর এছাড়া হচ্ছে অ্যাসাইটিসের জন্য ট্রানজিউডেটিভ একটা মোডালিটি আর হচ্ছে এক্সিউডেটিভের জন্য আরেকটা মোডালিটি। তো ট্রানজিউডেটিভের জন্য সেটা হচ্ছে আমাদের সল্ট অ্যান্ড ওয়াটার রিটেনশন হয়েছিল। আমরা যদি সিরোসিসের প্যাথোলজিটা চিন্তা করি, সল্ট অ্যান্ড ওয়াটার রিটেনশন, সো আমাদের সল্ট কমাতে হবে, আমাদের ওয়াটার কমাতে হবে। সো সল্ট কমানোর একটা প্রধান উপায় হচ্ছে সোডিয়াম রেস্ট্রিকশন। সো আমাদের ডায়েটারি সোডিয়াম লেভেলসটা কমাতে হবে। 24 ঘন্টায় 100 মিলিমোল এর বেশি হচ্ছে সোডিয়াম আমরা খেতে পারবো না, এবং সোডিয়াম রিচ ড্রাগসগুলো অ্যাভয়েড করতে হবে। সোডিয়াম রিচ ড্রাগ কী এইটা এখন কোয়েশ্চেন আসতে পারে, আমি একটু লিখে দিই। আমাদের অ্যালজিনেটস, অ্যান্টাসিড, তারপর হচ্ছে অ্যান্টিবায়োটিক্স, তারপর হচ্ছে যেসব আছে অ্যান্টিসিজার ড্রাগ আছে, এ দিয়ে সব মনে রাখতে পারে। অ্যালজিনেট, অ্যান্টাসিড, অ্যান্টিবায়োটিক্সের মধ্যে অ্যাম্পিসিলিন, তারপর হচ্ছে সেফাজোলিন, সেফট্রিয়াক্সন, সেফটাজিডিম, পাইপারসিলিন, ট্যাজোব্যাক্টাম, এরা হচ্ছে পার্টিকুলারলি যেগুলো হচ্ছে বিটাল্যাক্টাম, ওগুলা সোডিয়াম রিচ। এছাড়া হচ্ছে অ্যান্টিসিজার ড্রাগস আছে কিছু, লাইক ফেনিটোইন, তারপর হচ্ছে সোডিয়াম ভ্যালপ্রোয়েট, এরাও হচ্ছে দায়ী, এরা হচ্ছে সোডিয়াম রিচ। এখন সোডিয়াম রিচ ছাড়াও কিছু ড্রাগ আবার সোডিয়াম রিটেনশনের জন্য দায়ী, যেমন স্টেরয়েড জাতীয় যত ড্রাগ আছে, লাইক গ্লুকোকর্টিকয়েডস, তারপর হচ্ছে আমাদের ওরাল কন্ট্রাসেপটিভ পিলে যদি এস্ট্রোজেন থাকে, সো এস্ট্রোজেন যদি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস, সেগুলিও আবার সোডিয়াম রিটেনশন করতে পারে। যে অ্যান্টি এমেটিক যেটা মেটোক্লোপ্রামাইড, এটাও হচ্ছে সোডিয়াম রিটেনশনের জন্য দায়ী। এরকম আর কি বেশ কিছু ড্রাগ সোডিয়াম রিটেনশন করে, সো এগুলো অ্যাভয়েড করতে হবে। আর সোডিয়াম যদি 125 মিলিমোল/লিটারের চেয়ে কমে যায় সেই ক্ষেত্রে হচ্ছে ওয়াটার রিস্ট্রিকশন করতে হয়। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ওয়াটার রিস্ট্রিকশনের জন্য কি ডায়োরেটিক্স মেইনলি স্পাইরোনোল্যাকটনটা ইউজ করা হয়, পটাশিয়াম স্পেয়ার করে। এর জন্য এটার সাইড এফেক্ট হচ্ছে হাইপারক্যালেমিয়া, পটাশিয়াম বেড়ে যায়। তারপর হচ্ছে যেহেতু এটা স্টেরয়েড টাইপের, এর জন্য গাইনোকোমেশিয়া করতে পারে। আর এটা হচ্ছে ফার্স্ট লাইন আসলে ইসের জন্য, এই অ্যাসাইটিসের জন্য। এবং ডোজটা একটু আমাদের জানতে হবে, ডোজ হচ্ছে 100 থেকে 400 মিলিগ্রাম/ডে। এছাড়া হচ্ছে অ্যামাইলোরাইড, এটা সম্ভবত একটা ডিফারেন্ট টাইপ অফ পটাশিয়াম স্পেয়ারিং ডায়োরেটিক, যেটা হচ্ছে এই গাইনোকোমেশিয়াটা আর কি করতেছে না। তো এটা হচ্ছে একটা অল্টারনেটিভ, এটা 5 থেকে 10 মিলিগ্রাম ইউজ করা যেতে পারে। আরেকটা হচ্ছে খুব এফেক্টিভ ফ্রুসেমাইড হচ্ছে অ্যাডজাঙ্ক্ট হিসেবে ইউজ করা হয়। এটা পটাশিয়াম স্পেয়ার হাইপোক্যালেমিয়া করে ফেলতে পারে, এর জন্য স্পাইরোনোল্যাকটনের অ্যাডজাঙ্ক্ট হিসেবে ইউজ করা হতে পারে, কিন্তু খুবই এফেক্টিভ জিনিসটা। এটার ডোজ হচ্ছে 40 থেকে 160 মিলিগ্রাম/ডে, এবং এটার যেটা বললাম হাইপোক্যালেমিয়া করে দিতে পারে। সো ইলেকট্রোলাইটস অ্যান্ড রেনাল ফাংশন হচ্ছে মনিটর করতে হয়। তো এই হচ্ছে আমাদের মোটামুটি ট্রিটমেন্ট মোডালিটি, সোডিয়াম রিস্ট্রিকশন, ডায়োরেটিক্স। এবার আসি আমরা এক্সিউডেটিভ যেটা, এক্ষেত্রে মেইনলি প্যারাসিন্থেসিস করে হচ্ছে ফ্লুইডটা বের করে ফেলা হয়।
এই ক্ষেত্রে হচ্ছে ইন্ট্রাভেনাস অ্যালবুমিন দিয়ে আর কি সাপোর্ট দেওয়া হয় এবং একদম পুরোপুরি সব ফ্লুইড আর কি বের করে ফেলতে হয়, যে অ্যাসপাইরেট টু ড্রাইনেস, একদম নর্মাল পানি বের হওয়া পর্যন্ত মানে ফ্লুইডটা বের করতে থাকতে হবে। আর হচ্ছে যদি ম্যাসিভ অ্যামাউন্টস অফ হয় অ্যাসাইটিস হয়, সেই ক্ষেত্রে হচ্ছে 100 মিলিলিটার, মানে ফর 2 to 3 লিটার্স অফ অ্যাসাইটিস 100 মিলিলিটার অফ হিউম্যান অ্যালবুমিন সলিউশন কনসেন্ট্রেশন হচ্ছে 20 থেকে 25%, এই রেটে আর কি দেওয়া হয়। এছাড়া হচ্ছে আরেকটা ট্রিটমেন্ট মোডালিটি আছে অল্টারনেটিভ, সেটা হচ্ছে ট্রান্সজুগুলার ইন্ট্রাহেপাটিক পোর্টোসিস্টেমিক স্টেন্ট শান্ট, TIPSS। এটা ইউজ করে হচ্ছে পোর্টাল হাইপারটেনশন কমিয়ে আর কি আমাদের এই অ্যাসাইটিস কারেকশন করা যেতে পারে। এরপর হচ্ছে কী কী কমপ্লিকেশনস আছে এবং কমপ্লিকেশনগুলোর ম্যানেজমেন্ট কী কী সেটা নিয়ে একটু আলোচনা করি। না থাক, তার চেয়ে বড় হয়ে যেতেছে, আমরা একটা ডিফারেন্ট ভিডিওতে কমপ্লিকেশনস আলোচনা করি, সাথে হচ্ছে আমরা হেপাটিক এনকেফালোপ্যাথিও সেই ভিডিওতে আলোচনা করবো। সো আজকে এই পর্যন্তই রাখি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।